এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। তোরে আপু, রাতের বেলা তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন নির্ঝর ভাইয়া তোমার এত এত ছবি তুলেছে আর তোমার গালে পাপ্পিও দিয়েছে। 7 বছর বয়সী ফুপাতো বোনের কথা শুনে চমকে নির্ঝরের মুখপানে তাকালো তরু। লম্বা মতন ফর্সা ছেলেটার চেহারা ও পোশাকে আভিজাত্যের ছাপ। লম্বাটে মুখে তীক্ষ্ণ এক জোড়া চোখ, চিকন ভ্রু, গোলগাল নাক আর ভরাট ঠোঁট নিয়ে সুদর্শন একটা ছেলে। এই ছেলে কেন তার মতো সাধারণ চেহারার একটা মেয়ের ছবি লুকিয়ে তুলবে? চুমু খেয়েছে? তরি কপাল কুঁচকে নির্ঝরের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে বলল, জ্যোতি যা বলছে তা কি সত্য? আপনি লুকিয়ে আমার ঘুমন্ত অবস্থার ছবি তুলেছেন নির্ঝর ভাই? আর বাকি অংশটুকু উচ্চারণ করতে পারল না তরি। তার প্রশ্নে নির্ঝর গলায় ঝুলানো দামি ক্যামেরার দিকে এক পলক তাকালো। দাঁত চেপে চোখ সরু করে জ্যোতির দিকে তাকাতে জ্যোতি ভয় পেয়ে দৌড়ে পালালো। জ্যোতির গমন পথের থেকে দৃষ্টি সরিয়ে মাথার ঘন চুলে একবার আঙ্গুল চালালো সে। তারপর বিরক্তি প্রকাশ করে বলল, তুমি কি নিজেকে মিস ডায়না ভাবো তরি? তোমার মতো এমন খ্যাত একটা মেয়ের ছবি আমি তুলবো, তা আবার লুকিয়ে? এই নির্ঝর শাহরিয়ারের ক্যামেরায় ছবি ওঠার মতো যোগ্যতা তোমার আছে? আবার চুমুও খাবো? তোমাকে চুমু খাওয়ার থেকে ডাস্টবিনকে চুমু খাওয়া বেটার। মুহূর্তেই তরির মুখটা কালো হয়ে গেল। কালবৈশাখী ঝড়ের ঘন কৃষ্ণ মেঘে ঢেকে গেল মনের আকাশ। দুহাতে ওড়না চেপে ধরে বড় করে শ্বাস নিল সে। কিছুতেই চোখে জল আসতে দেওয়া যাবে না। নিজেকে সামলে আজকের এত আনন্দের দিনটা মাটি করে দেওয়া কুৎসিত মনের মানুষটির দিকে আর এক পলক তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা নির্ঝর নামের ছেলেটি তরির একমাত্র ফুপির দেবরের ছেলে। ফুপির বাড়ি সিলেট, কিন্তু বাবার চাকরির সূত্রে নির্ঝর ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকাতে থাকে। সেজন্য তরি ফুপির বাসায় মাঝে মধ্যে আসলেও নির্ঝরের সাথে কখনো দেখা হয়নি। নির্ঝরকে সে দেখেছিল 7-8 বছর আগে একটা পারিবারিক অনুষ্ঠানে। বহু বছর পর দ্বিতীয়বারের মতো গতকাল সন্ধ্যায় নতুন করে পরিচয় হয়েছে। গতকাল কয়েক মিনিট কথা বলে ছেলেটাকে ভালো মনে হয়েছিল, কিন্তু আজ তার নোংরা মনের পরিচয় পেল। প্রথমবারের মতো এত সুদর্শন একটা ছেলের কুৎসিত আর বিকৃত মানসিকতা তার ভিতরটা পড়িয়ে দিল। নির্ঝরের গুনগুন শব্দে তরির ভাবনার সুতোয় টান পড়ল। তাকিয়ে দেখল নির্ঝর জায়গা বদল করেছে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে সামনের দৃশ্যের ছবি তুলছে। ফুপির বড় ছেলে জীবন ভাইয়ার আজ বিয়ে। সেই উপলক্ষে তরি 2 দিন হলো ফুপির বাড়ি এসেছে। এতক্ষণ ভালো সময় কাটছিল, কিন্তু নির্ঝর নামক ছেলেটা যেন হুট করে তার ভালো থাকার পাহাড়টা ধসে দিল। তরি দমে গেল না। চারপাশে একবার নজর বলিয়ে নির্ঝরের দিকে এগিয়ে গেল। কণ্ঠে বিষ ঢেলে নিচু স্বরে বলল, একদম ন্যাকা সাজার চেষ্টা করবেন না মিস্টার নির্ঝর শাহরিয়ার। ঢাকাতে থেকে চরিত্রের কতটা অবনতি করেছেন তার টের পাচ্ছি। তবে শুনুন, ঢাকার বাতাস গায়ে মেখে সব জায়গায় ঘুরবেন না, তাহলে শরীরের সবগুলো হাড়গোড় মাংস থেকে আলাদা হয়ে যাবে। নির্ঝর ক্যামেরা থেকে চোখ সরিয়ে বিস্ময় নিয়ে বলল, হোয়াট? আমার ছবি কেন তুলেছেন তার কৈফিয়ত চাই। ছি, কতটা জঘন্য আপনার মন মানসিকতা। না জানি ঘুমের মধ্যে আমার কাপড় চোপড় ঠিক ছিল কিনা, কি কি করেছেন কে জানে। তরির মুখের সর্বত্র দুশ্চিন্তা এসে ভর করল। নির্ঝর তাতে দাঁত চেপে বলল, আর একটা কথা বলবে তো তোমাকে আমি ভয়ঙ্কর শাস্তি দেবো। বললাম তো আমি ছবি তুলিনি তোমার। তাহলে কি একটা বাচ্চা মেয়ে মিথ্যে কথা বলবে আমাকে? নির্ঝর ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। মেকি হেসে বলল, জ্যোতিকে তোমার বাচ্চা মেয়ে মনে হয়? হাউ ফানি। ওর মতো বিচ্ছু পৃথিবীতে 2 পিস নেই। তরি ঠোঁট কামড়ে গভীর চিন্তায় ডুবে গেল। কার কথা বিশ্বাস করবে, নির্ঝর নাকি জ্যোতি? কোচকানো কপালে সে নির্ঝরের দিকে তাকালো। গম্ভীর মুখে অনবরত সামনের ছবি তুলে যাচ্ছে সে। তরি আচমকা নির্ঝরের সামনে দাঁড়িয়ে পড়ল। ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার ক্যামেরা দিন, ছবি তুলেছেন কিনা আমি পরখ করব। নির্ঝর সঙ্গে সঙ্গে ক্যামেরা 2 হাতে চেপে ধরে বলল, ইম্পসিবল। কেন? অসম্ভব কেন? বলে তরি অপেক্ষা করল না।
নির্ঝরের ক্যামেরা হাত দিয়ে স্পর্শ করতে নিল। হাত এগিয়ে নিতে খপ করে তার হাত ধরে ফেলল নির্ঝর। নির্ঝরের আচমকা স্পর্শে ভিতরটা কেঁপে উঠল তরির। তড়িঘড়ি করে হাত ছাড়িয়ে নেওয়ার আগেই নির্ঝর তার হাত ছুঁড়ে ফেলে দিল। দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। ক্যামেরায় হাত দেওয়া মানে আমার কলিজায় হাত দেওয়া। ওই নোংরা হাতে ক্যামেরা স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। নির্ঝরের কণ্ঠের প্রখরতায় কিছুটা পিছিয়ে এলো তরি। উসখুস করে কিছু বলতে নিতেই সিঁড়ি মারিয়ে হৈ হৈ করে সবাই নিচে নামা শুরু করলো। বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে। বিকেল 3টে বাজতে চলল। সিঁড়ি থেকে দৃষ্টি সরিয়ে দেখলো নির্ঝর সরে পড়েছে। জীবন ভাইয়া আর তার বন্ধুদের সাথে হাত নেড়ে নেড়ে কথা বলছে। তরি বিড়বিড় করে বলল, বজ্জাত ছেলে, আজ তোর ক্যামেরা না ভেঙে আমি ভাত খাবো না। এই মুহূর্ত থেকে আমি ক্যামেরা ভাঙার জন্য অন্বেষণ শুরু করলাম। হাতে কারো স্পর্শ পেতেই তরি চমকে গেল। ঘাড় ঘুরিয়ে দেখল ফুপি। সে তাকাতে ফুপি স্পষ্ট সুর তুলে বললেন, এখানে দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? বরযাত্রীর সাথে যাবি না? তাড়াতাড়ি গিয়ে চুলগুলো খোপা করে আয়। 10 মিনিটের মধ্যে সবাই রওনা দিবে। তরির শাড়ির কুচি একটু নেড়ে চেড়ে ঠিক করলো। পিঠময় ছড়িয়ে থাকা মাথার খোলা চুলগুলো একবার ছুঁয়ে দিয়ে বলল, ও ফুপি, চুল খোলা থাক না। খবরদার না, যা গরম পড়ছে মরে যাবি। যা রুমে গিয়ে বেঁধে আয়, অনেকটা পথ যেতে হবে। তুমিও কি যাবে? আমি না, আমি বাদে সবাই যাবে। সবাই মানে সবাই। ফুপি তাড়া দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, যে যার যার কাছে ব্যস্ত। তরি আর চোখে একবার নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর গলায় ঝোলানো ক্যামেরাটা তার পাশের সোফায় নামিয়ে পাঞ্জাবির হাতা গোটাচ্ছে। তার মনোযোগ অন্যদিকে। সঙ্গে সঙ্গে তরির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শাড়ির আঁচল টেনে লম্বা করে ঘুমটা দিল সে। তারপর পা টিপে টিপে নির্ঝরের পেছনে গিয়ে দাঁড়ালো। চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করে বেশ স্বাভাবিক ভঙ্গিতে এসে সোফার উপরের ক্যামেরাটা হাতে নিল। চোখের পলকে সেটা শাড়ির আঁচলের তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মন খুলে হাসল তরি। ইস, কি যে ভালো লাগছে! ক্যামেরাটাই যে একটা গতি করতে পেরেছে, এই সুখে তার এক পায়ে দাঁড়িয়ে নাচতে ইচ্ছে করছে। বজ্জাত ছেলে। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। গুনগুন করে গান গাইতে গাইতে তরি মাথার চুল খোপা করে ফেলল। কিছু খোলা চুল কানের দুপাশে রেখে সে নিচের দিকে তাকালো। তারপর ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ছিটকানি খুলে দরজার হাতলে হাত রেখে টান দিতে তার বুকের ভেতর ধক করে উঠল। দরজা খুলছে না। মনের ভুল ভেবে সে আবার দরজায় টান দিল। একবার নয়, দুবার নয়, বারবার সে টান দিল এবং একটা সময় বুঝতে পারল যে কেউ বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। ভয়ার্থ মুখে সে কয়েকবার দরজায় করাঘাত করল। কোনো প্রতি উত্তর এলো না। কিছুক্ষণ বিমূঢ় হয়ে ঠাই দাঁড়িয়ে রইল সে। হঠাৎ এক দৌড়ে জানালার দিকে এগিয়ে গেল। কাজ সরিয়ে অবাক হয়ে লক্ষ্য করল গেটের সামনে দাঁড়িয়ে থাকা বিয়ের বাস, মাইক্রো কোনোটাই নেই। তাকে না নিয়েই চলে গেল সবাই। চোখের কোণে জলের অস্তিত্ব অনুভব করল তরি। খট করে দরজা খোলার শব্দে সে পেছন ঘুরে তাকালো। কালো পাঞ্জাবির ওপর সোনালি কারুকার্য পরিহিত নির্ঝর দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকল। তরির বিস্ময় মিশ্রিত চোখের দিকে এক পলক চেয়ে আচমকা ভিতর থেকে দরজা বন্ধ করে দিল সে। তরির বিস্ময় মিশ্রিত চোখের দিকে এক পলক চেয়ে আচমকা ভিতর থেকে দরজা বন্ধ করে দিল নির্ঝর। ভয়ে তরির চোখ দুটো বড় বড় হয়ে গেল। বুক কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে জানালার গ্রিলের সাথে সেটে দাঁড়ালো। তবে কি নির্ঝর বরযাত্রীর সাথে যায়নি? কেন যায়নি? নির্ঝর বেশ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আসতে লাগলো। তরি কথার খই হারিয়ে ফেলেছে যেন। মুখ দিয়ে কোনো বুলি ফুটছে না। ভয়ে অনবরত শরীর কাঁপছে। এই ছেলে কি ফাঁকা বাড়িতে তার কোনো ক্ষতি করে ফেলবে?
ফুপি ফুপি কোথায়? গলা ছেড়ে হাঁক ছাড়তে নিয়েও অস্ফুট একটা শব্দ ছাড়া মুখ দিয়ে কিছু বের হলো না। নির্ঝর কয়েক পা এগিয়ে এসে থেমে গেল। তরি দুহাতে জানালার গ্রিল চেপে ধরে কম্পিত কণ্ঠে বলল। দরজা বন্ধ করছেন কেন ভাই? নির্ঝর ভাই। নির্ঝর বেশ আয়েশ করে রুমের মাঝামাঝি থাকা বিছানায় বসে পড়ল। বালিশে হেলান দিয়ে পা ভাঁজ করে তরির দিকে তাকালো। সেদিকে তাকিয়েই পাঞ্জাবির উপরের দুটো বাটন খুলল। ব্যঙ্গ করে বলল, এতক্ষণে মিস্টার নির্ঝর শাহরিয়ার বলে খুব চিল্লাফাল্লা করছিলে, যেই আমার কর্মা একটু শুরু করলাম অমনি ভয়ে চুপসে গেলে, ভাই বলে ডাকা শুরু করলে। হাউ ফানি। আপনি বরযাত্রীর সাথে যাননি কেন? যাননি? নির্ঝর সেই প্রশ্নের উত্তর দিল না। তরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, নিশ্চয়ই গাড়ি মিস করেছেন, এখনো ঢের সময় আছে, চলে যান। যাওয়ার হলে অনেক আগেই যেতাম। আমারও যাওয়া হলো না। কেন যেন বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছিল। ওই মহৎ কাজটা আমি করেছি। নির্ঝরের অতিরিক্ত শীতল কণ্ঠ তরির শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। বিস্ফোরিত নেত্রে নির্ঝরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। অবাক কণ্ঠে বলল, কি? আপনি বাইরে থেকে দরজা লক করেছিলেন কেন? দরকার আছে। যাওয়ার সময় কেউ খোঁজ করেনি আমার? কেউ না করলে অন্তত ফুপি তো করার কথা। অনেকে খোঁজ করছিল, সবাইকে অনেক গুছিয়ে সত্যের মতো করে মিথ্যে বলেছি। আর ফুবি বড় মা তো সিঁড়ি দিয়ে ওঠার সময় জিজ্ঞেস করছে তুমি গিয়েছো কিনা, বলেছে তুমি জীবন ভাইয়ার গাড়িতেই চলে গেছো। তরির মুখের সর্বত্র রাগ ফুটে উঠল। এই বদমাইশ ছেলে চাই কি? একে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারলে একটু শান্তি পেত। কনের বাড়িতে গিয়ে সবাই কত হই হুল্লোড় আর মজা করছে, আর সে একটা বদ ছেলের সাথে এক রুমে মনে পড়তেই তরি দ্রুত জানালা থেকে সরে আসলো। নির্ঝরের দিকে আঙ্গুল উঁচিয়ে আবার নামিয়ে নিল সে। দরজার দিকে পা বাড়াতেই নির্ঝর ঝড়ের গতিতে সামনে এসে তার পথ আগলে দাঁড়ালো। তরি কপাল কুঁচকে তাকাতেই সে বলল, পা যাচ্ছে কোথায় তোর জানি? বললাম না দরকার আছে। তরি ভীত সন্ত্রস্ত হয়ে ধীর পায়ে পিছিয়ে গেল। ফের জানালা ঘেঁষে দাঁড়িয়ে পায়ে নখ দিয়ে ফ্লোর খোঁটা শুরু করলো। নির্ঝর পাঞ্জাবির হাতা গুটিয়ে আবার বিছানায় গিয়ে বসল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতা ভেঙে তরি মুখ তুলে তাকালো। নির্ঝরের মুখপানে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল, কি দরকার বলছেন না কেন? কোনো হেল্প লাগবে? এই বাড়িতে কিছু খুঁজে পাচ্ছেন না? টিস্যু লাগবে? টয়লেট টিস্যু? তরির হড়বড় করে বলা এক গাদা প্রশ্নে নির্ঝর চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তরির দিকে ক্ষিপ্ত পায়ে এগিয়ে এসে বলল, আমার গলায় ঝুলানো যে ক্যামেরাটি দেখেছিলে সেটা কোথায়? তরি ফুস করে নিভে গেল। ক্যামেরা? তার ঘূর্ণায়মান চোখ দুটো আশপাশে উত্তরণের পথ খুঁজল। না পেয়ে ভয়ার্থ চোখে এক পলক নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের রাগান্বিত রূপ দেখে ভীত হলেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, ক্যামেরা? কোন ক্যামেরা? নির্ঝর আরো দুপা এগিয়ে এলো। তরির এক হাত সামনে এসে থেমে বলল, কোন ক্যামেরা জানো না? না। আমার গলায় ঝুলানো যে ক্যামেরাটি দেখেছিলে সেটা কোথায়? তরির শাড়ির আঁচল টেনে টুনে নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেলল। জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, ভারী অদ্ভুত তো আপনি। আমি কিভাবে বলবো আপনার ক্যামেরা কোথায়? অদ্ভুত? আমি কতটা অদ্ভুতটা টের পাবে যদি আমার ক্যামেরা ঠিকঠাক মতো ফেরত না দাও। আমার ক্যামেরা কোথায়? বললাম তো আমি জানি না। তরি জানালার পাশ থেকে সরে আসতে চাইল। ডান দিকে পা বাড়াতেই নির্ঝর আরো এগিয়ে এলো। নির্ঝরকে এত কাছে অনুভব করে তরির কলিজা কেঁপে উঠল। ভয়ে, অজানা আতঙ্কে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এত কাছে আসছেন কেন? নির্ঝর আরো একটু এগিয়ে এলো। গায়ের সাথে গা লাগতেই তরি দেওয়ালের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। মনে মনে অসংখ্য বার ফুপিকে ডাকলো। ফুপি এলেই সে এখান থেকে বের হতে পারবে। আতঙ্কে মাথা ঘুরছে তার, পা ধরে আসছে, শরীরের ভর রাখতে চাইছে না। যখন তখন পড়ে যাবে হয়তো। সে বাদিকে সরে যাওয়ার চেষ্টা করতেই নির্ঝর দেওয়ালের দুপাশে হাত দিয়ে তাকে আটকে ফেলল। চিপিয়ে চিপিয়ে বলল, লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, আমার ক্যামেরা কোথায়?
তরি আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছলো ছলো চোখে মাথা চেপে ফ্লোরে বসে পড়ল। বিড়বিড় করে নিচু স্বরে বলল, ওটা আমি ভেঙে ফেলেছি, ছাদের ওপর রেখে ইট দিয়ে থেতলে টুকরো টুকরো করে ফেলেছি। নির্ঝরের কান অবধি সে কথা পৌঁছল না। সে হাঁটুতে ভর দিয়ে তরির সামনে বসে পড়ল। তরির নিচু করে রাখা মাথাটা থুতনি ধরে উঁচু করল। দাঁতে দাঁত চেপে বলল, স্পষ্ট করে বলো কোথায় দেখেছো। তরি এক ঝটকায় নির্ঝরের হাতটা সরিয়ে দিল। আচমকা আক্রমণে নির্ঝর কিছুটা পিছিয়ে গেল। তরি বাজখাই কণ্ঠে বলল, আমি তো আস্ত একটা ডাস্টবিন, তাহলে ছুঁড়ে দিচ্ছেন কোন সাহসে? বজ্জাত ছেলে। এবার শুধু ছুঁয়ে দেবো না, আরো অনেক কিছু করবো। তরির বুকের ভিতর ধক করে উঠল। চেহারা জুড়ে ভয়ের হাতছানি। অনবরত শরীর কাঁপছে। কম্পমান ঠোঁটজোড়া কিছুটা আলগা হয়ে অস্পষ্টভাবে বলল, দূরে যান প্লিজ। নির্ঝরের ভেতর কোনো প্রতিক্রিয়া ঘটল না। আগের মতো নির্বিকার ভঙ্গিতে মুখটা তরির মুখের কাছাকাছি আনতে তরি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। দুহাতে সমস্ত ফ্লোরে রক্ষা কবচ খুঁজে ফিরল। আচমকা ডান হাতে লোহা জাতীয় কিছু টের পেতেই সেটা আঁকড়ে ধরল। ধপ করে চোখ খুলে দেখল নির্ঝরের চোখ জোড়া বন্ধ। সমস্ত মুখ শিথিল, একটা পেশিও কুঁচকে নেই। দুজনের ঠোঁটের মাঝের দূরত্ব নির্ঝর ক্রমেই কমিয়ে ফেলতে তরি ডান হাত উঁচিয়ে নির্ঝরের মাথায় সমস্ত শক্তি দিয়ে পরপর দুটো আঘাত করল। তরির গাল থেকে নির্ঝরের হাত দুটো খসে পড়ল। নির্ঝর অস্ফুট আর্তনাদ করে আঘাতপ্রাপ্ত জায়গা দুহাতে চেপে ধরল। অদ্ভুত দৃষ্টিতে তরির দিকে তাকালো, যেন এমন কিছু ঘটবে তা তার কল্পনাতেও ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে নির্ঝরের মাথার ডান পাশ গড়িয়ে ছিপ পর্যন্ত রক্তের ক্ষীণ একটা ধারা লক্ষ্য করল তরি। ভয়ার্থ চোখে নিজের হাতে ধরে রাখা অস্ত্রের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার পিলে চমকে উঠল। এটা তো লোহার সুপারি কাটা জাতা কল। গতকাল রাতে এই রুমে তার পাশে ফুপির বয়স্ক খালা শাশুড়ির শোয়ার কথা ছিল। এই জাতা কল পানের ডালার শব্দ ওনার। শেষমেশ এই লোহার জিনিস দিয়ে সে নির্ঝরকে আঘাত করে বসল। তরি নিজের মধ্যে নেই। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। সে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। এই ছেলেটা তাকে ডাস্টবিনের সাথে তুলনা করেছে। এর শাস্তি প্রাপ্য ছিল। তার জ্বলন্ত চোখ দুটো নির্ঝরের ছোট হয়ে আসা চোখে নিবদ্ধ হতেই ছলছল করে উঠল। চোখের উত্তপ্ততা ক্ষয়ে এলো। নির্ঝরের চোখে চেয়ে সে যেন তার কষ্টটা উপলব্ধি করতে পারল। অবাক হয়ে লক্ষ্য করল নির্ঝরের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা। এটা কি তার মনের ভুল? সে ভুল দেখছে। নির্ঝর শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল। রক্তাক্ত বাম হাতটা বাড়িয়ে তরির গাল স্পর্শ করতে নিল। জ্ঞান শূন্য হয়ে তরি ফের হাতের জাতাকল উঁচু করতে নির্ঝর সেটা ধরে ফেলল। এক টানে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। কোথাও সেটা পড়ে ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ কানে এলো তরির। সেদিকে ভ্রুক্ষেপ নেই তরির। সে চেয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝরের শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। নির্ঝর বিড়বিড় করে বলল, ইউ ক্রেজি স্টুপিড। পরক্ষণে ঢলে ফ্লোরে শুয়ে পড়ল। কোনো রকমে ভেঙে ভেঙে বলল, ধরে রানি, আমার ইমিডিয়েটলি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। মরে যাচ্ছি আমি। নির্ঝরের চোখ জোড়া বন্ধ হয়ে যেতে তরি নিজের মাঝে ফিরল। চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। সে দ্রুত নির্ঝরের মাথাটা কোলের উপর নিয়ে মাথায় নিজের আঁচল চেপে ধরল। রক্তের ধারা বন্ধ হচ্ছে না কেন? এতটা আঘাত করে বসল। দরজায় কেউ অনবরত ধাক্কা দিচ্ছে। জোরে সুরে কয়েকবার ধাক্কার পরপরই তরি ফুপির কণ্ঠ শুনতে পেল। তার ফুপি মমতাজ বেগম চিন্তিত কণ্ঠে বারবার বলছেন, নির্ঝর ঠিক আছিস বাবা? কি হয়েছে? মাথা ব্যথা কমেনি? দরজা খোলতো, কাঁচ ভাঙার শব্দ পেলাম মনে হয়। তরি নির্ঝরের মাথাটা কোল থেকে নামিয়ে দরজার দিকে দিল এক ছুট। ছিটকিনি খুলে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, নির্ঝর ভাই
নির্ঝর ভাই মরে যাচ্ছে। ফুপি, নির্ঝর ভাই মরে যাচ্ছে, হসপিটালে নিতে হবে। মমতাজ বেগমের কপালে চিন্তার বলিরেখা ফুটে উঠল। ভেতরে উকি না দিয়ে অবাক হয়ে বলল, তোরা দুজন এক রুমে দরজা বন্ধ করে কি করছিলি রে? তরি, তুই বরযাত্রীর সাথে যাসনি? তরি তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। তার হাত পা কাঁপছে, চেহারায় বিধ্বস্ত ভাব। মমতাজ বেগমের সন্দিহান দৃষ্টি উপেক্ষা করে তার হাত ধরে রুমের ভেতর টেনে নিয়ে গেল সে। জানালার দিকে এগিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, নির্ঝর ভাই। নির্ঝরকে মেঝেতে পড়ে থাকতে দেখে মমতাজ বেগম তব্দা মেরে গেলেন। নির্ঝরের হাত দুটো রক্তে রঞ্জিত। তিনি মুহূর্তেই সব বুঝে ফেললেন। মন ডাক গাইছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে চোখের সামনে যেন। তিনি দ্রুত মেঝেতে বসে নির্ঝরের মাথাটা উঁচু করে বললেন, তরি, নির্ঝরের কি হয়েছে? এই নির্ঝর, কথা বল, কি হয়েছে? নির্ঝর আধ খোলা চোখ মেলে এক পলক মমতাজ বেগমকে দেখল। বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে ঝিমিয়ে গেল। তরি হাতের কাছ থেকে একটা ওড়না এনে কম্পমান হাতে নির্ঝরের পাশে বসে মাথাটা শক্ত করে বেঁধে দিল। ফুপির দিকে চোখ পড়তেই চোখের দৃষ্টি অসহায় হয়ে আসলো, যেন বলতে চাইছে ভুল হয়ে গেছে আমার। এতটা আঘাত করতে চাইনি। মমতাজ বেগম তীক্ষ্ণ দৃষ্টি মেলে চারপাশ পর্যবেক্ষণ করে অনেক কিছু বুঝে ফেললেন, কিন্তু তার মন সায় দিচ্ছে না। নির্ঝরকে ছোটবেলা থেকে দেখে আসছে। নির্ঝর তো এমন ছেলে নয় যে তরিকে একা পেয়ে কিছু করে বসবে। না, এটা হতেই পারে না। তিনি আর গভীর চিন্তায় গেলেন না। নির্ঝরকে হসপিটালে নিতে হবে। ঝটপট উঠে দাঁড়িয়ে নির্ঝরকে উঁচু করার চেষ্টা করলেন, সফল হলেন না। নির্ঝরের ভারী শরীর একা সামাল দিতে না পেরে তরির দিকে চেয়ে বললেন, কি হয়েছে সব আমি পরে শুনবো। তরি, নির্ঝরকে ধর, এখন হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি। তরির শাড়ির আঁচল কোমরে গুছিয়ে নির্ঝরের ডান হাতটা নিচের কাঁধের পাশ দিয়ে গলা পর্যন্ত এনে চেপে ধরল। আর এক হাতে নির্ঝরকে আগলে ভাঙা গলায় পড়ল, চলো ফুপি। দুজন দুপাশ থেকে ধরে অনেক কষ্টে সিঁড়ি দিয়ে নামালো নির্ঝরকে। গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে মনে পড়ল নির্ঝরকে ডাক্তারের কাছে নিবে কিভাবে। কোনো গাড়ি চোখে পড়ছে না। তড়ি ছলো ছলো দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের চোখ আধ খোলা, তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এখনো স্মিত হাসি, যেন সে আশেপাশের পরিবেশ তাকে নিয়ে এত ব্যস্ততা চরম উপভোগ করছে। তরির চোখের জল এখনো শুকায়নি, মুখে ভেজা একটা পানির ধারা এখনো স্পষ্ট। সে চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকাতে ফুপির কণ্ঠ কানে এলো। মমতাজ বেগম চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, এখন কি হবে রে তরি? কোনো গাড়ি টাড়ি তো চোখে পড়ছে না, বাড়ির গাড়িও নেই, সবাই বিয়ে বাড়িতে যার যার গাড়ি নিয়ে গেছে। ফুপি, তুমি নির্ঝর ভাইকে সামলাও, আমি গাড়ি নিয়ে আসছি। নির্ঝরকে নিজের থেকে ছাড়িয়ে এক ছুটে 3 রাস্তার মোড়ের দিকে এগোলো তরি। তরির আঁচল কোমর থেকে খুলে পড়েছে, সেটা এখন ধুলোয় বিছানো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তরির চেহারা বিধ্বস্ত, প্রচণ্ড শকের মধ্যে আছে যেন। তার সেই উদ্ভ্রান্ত চেহারা দেখে বুক কেঁপে উঠল মমতাজ বেগমের। মোড়ের দিকে সিএনজি থাকার কথা, তরি সেদিকেই দৌড়চ্ছে। তাকে বেশি দূর এগোতে হলো না, কিছু দূর যেতেই খালি সিএনজি পেয়ে গেল। দ্রুত সেটাতে উঠে পড়ল। গেটের সামনে থেকে নির্ঝর আর ফুপিকে উঠিয়ে কাছের প্রাইভেট হসপিটালের দিকে রওনা দিল। তরি, তোর গলায় খামচি দাগ কেন? রক্ত বের হয়েছে। মমতাজ বেগমের তীক্ষ্ণ কণ্ঠে চমকে উঠল তরি। চকিতেই দুহাত গলায় চলে গেল, সম্পূর্ণ গলায় হাত দুটো বিচরণ করল। কোথায় খামচির দাগ? আর খামচির দাগই বা কেন থাকবে? সে মিনমিন করে বলল, কোথায় ফুপি? মমতাজ বেগম চোখের ইশারা করতেই তরি ডান হাতটা কাঁধের কাছে নিয়ে গেল। হাতের স্পর্শ লাগতে কাঁধের কাছে হালকা জ্বলুনি অনুভব করল। আঙ্গুলের ডগা দিয়ে স্পর্শ করে আঙ্গুলটা সামনে মেলে ধরে দেখল বিন্দু বিন্দু রক্ত। সে চমকে গেল। এখানে কাটলো কখন? সে অবাক হয়ে বলল, এখানে কাটলো কিভাবে? জানি না তো। জানিস না নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করছিস?
কি বলছো ফুপি? এদিকে আয়, বস তো। মমতাজ বেগম একটা দীর্ঘশ্বাস লুকিয়ে তরির হাত ধরলেন। হসপিটালের বারান্দার চেয়ারে বসে পড়লেন পাশাপাশি। তিনি হিসাব মেলাতে পারছেন না, মাথার ভেতর অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তরি মেয়ে মানুষ, ওর সাথে ভয়ঙ্কর কিছু ঘটলে বা কেউ চেষ্টা চরিত্র করলে সেটা ওর জন্য দুর্বিষহ হয়ে উঠবে। ওর সাথে ভয়ঙ্কর কিছু ঘটলে বা কেউ চেষ্টা চরিত্র করলে সেটা ওর জন্য দুর্বিষহ হয়ে উঠবে। মন থেকে কিছুতেই মুছতে পারবে না। ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে, মেন্টালি সিক হয়ে যাবে। আবার মনে হচ্ছে নির্ঝরের মতো ছেলে তো তরির সাথে ধস্তাধস্তি করতে পারে না। এসব প্রশ্নের উত্তর একমাত্র তরি দিতে পারবে। তিনি মাথা ঘুরিয়ে একবার হসপিটালে ৩০৭ নাম্বার কেবিনের দিকে তাকালেন। এই কেবিনে নির্ঝরের চিকিৎসা চলছে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তরির দিকে ঘুরে আশ্বস্তির সুরে বললেন, তরিমা, কি কি হয়েছে সব আমায় সঠিক করে বলতো, কোনো বাদ রাখবি না। তরির আবার চোখ ভিজে উঠল। ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা চালিয়ে গেল। মিনিট দুয়েক পর কম্পিত কণ্ঠে সবটা খুলে বলল। নির্ঝরের ছবি তোলার ঘটনা থেকে শুরু করে সবটা। চোখের কোণ বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল তরির। ফুপিকে মৌন অবস্থায় দেখে বুক কেঁপে উঠল তার। সে কি ভুল কিছু করে ফেলেছে? নিঃশব্দে পড়া চোখের জল এবার কান্নায় রূপ নিল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নির্ঝর ভাই আমার গাল চেপে ধরেছিল, মুখটা খুব কাছে এনেছিল। ভয় পেয়ে আমি আঘাত করে ফেলেছি। এতটা জোরে করতে চাইনি ফুপি, কিভাবে যেন এতটা জোরে হয়ে গেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ফুপি, প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ফুপি। তরির কান্নার বেগ বেড়ে যেতেই মমতাজ বেগম তাকে দুহাতে বুকে জড়িয়ে নিলেন। তার চোখের কোণে পানির আভাস টের পেলেন। তরির কান্নারত মুখ তার অতি প্রিয় কোনো মুখ স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। সেই প্রিয় মুখটিও যে সেদিন এভাবে কান্না করেছিল, তাকে জড়িয়ে বারবার বলেছিল, বুবু আমার দোষ নেই, বুবু আমি ভয় পেয়েছি, আমি প্রচণ্ড ভয় পেয়েছি। মমতাজ বেগম তরির মুখটা সামনে এনে চোখের জল মুছে দিলেন। তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। মলিন হেসে বললেন, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিব, কিচ্ছু চিন্তা করিস না তুই। মুখে বললেও তিনি জানেন তরি তবুও চিন্তা করতে। এই ছোট্ট ব্যাপারটা ওর মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে। সহজে ভুলবে না সে। এই ছোট্ট দুর্ঘটনা দুঃস্বপ্ন হয়ে তাড়া করে ফিরবে ওকে। কেউ কাছে গেলেই ওর নির্ঝরের রক্তাক্ত মুখটা চোখে পড়বে। এমনই তো হয়েছিল তার ছোট বোন মিনুর সাথে। ছোট্ট কিশোরী মিনু, তরির বয়সী প্রায়। এরকম একটা ছোট্ট ঘটনা তার সাতরঙা পৃথিবীটা ওলট পালট করে দিয়েছিল। পাগল হয়ে গিয়েছিল সে। একটা পর্যায়ে মানসিক অসুস্থতা নিয়ে এই দুনিয়া ছেড়ে তাদের ছেড়ে চলে গিয়েছিল। তরির মুখটা ছোটবেলা থেকে মিনুর সাথে অনেকটা মিলে যায়। হঠাৎ হঠাৎ মনে হয় এটা তো ছোট্ট মিনু। মমতাজ বেগম তরিকে আবার বুকে জড়িয়ে ধরলেন। তরি প্রচণ্ড নরম মনের মানুষ। মিনুর মতো দেখতে হলেও তিনি তরির ভাগ্য মিনুর ভাগ্যের মতো হতে দিবেন না, কিছুতেই না। মমতাজ বেগম কেবিনে ঢুকে দেখলেন নির্ঝর অনেকটা সুস্থ। বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। তার বাম হাতে পুশ করা স্যালাইনের বোতল প্রায় খালি হয়ে এসেছে। তিনি এগিয়ে গিয়ে নির্ঝরের কাছাকাছি টুল টেনে বসলেন। নির্ঝরের মুখে হাত বুলিয়ে স্মিত হাসলেন। চিন্তিত কণ্ঠে বললেন, এখন কেমন লাগছে রে বাবা, মাথা ব্যথা করে? নির্ঝর সংকোচ নিয়ে বলল, না বড় মা, সুস্থ হয়ে গেছি। মমতাজ বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নির্ঝরের আঘাতটা অল্পের উপর দিয়ে গেছে। ডাক্তার বলেছে গুরুতর কিছু নয়, তবুও এক জায়গা দুটো স্টিচ দিতে হয়েছে, আর এক জায়গা ফুলে ফুটবলের মতো হয়েছে। মলম লাগিয়ে ব্যথা ব্যান্ডেজ করে দিয়েছে। নির্ঝর হঠাৎ লজ্জিত কণ্ঠে বলল, বড় মা তরি কোথায়? বাইরের দোকানে খাবার কিনতে পাঠিয়েছি। নির্ঝর আর কথা খুঁজে পেল না। কিছুক্ষণ চুপচাপ থেকে মাথা নিচু করে বলল, আসলে বড় মা, বিষয়টা যেমন ভাবছেন তেমন নয়। আমি শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ফিনিশিংটা এমনভাবে ধারণার বাইরে ছিল পুরো। নির্ঝর শুন, তোর এই গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে। ও আর 10-20টা মেয়ের মতো এত বুদ্ধিমতী বা ম্যাচিওর না। ওর 19 বছর প্রায় শেষের দিকে।
কিন্তু চিন্তা চেতনা এখনও শিশু সুলভ, বড্ড নরম মনের মানুষও। এখনও কলেজ পাশ করে উঠতে পারেনি। তাছাড়া একই বয়সের গ্রামে মেয়েদের ধ্যান ধারণা শহরে মেয়েদের ধ্যান ধারণা থেকে কয়েক গুণ কম থাকে। বয়সের তুলনায় ওরা আস্তে ধীরে অভিজ্ঞতা সম্পন্ন হয়। বন্ধ করে একা একটা ছেলে মানে ওদের কাছে আতঙ্ক, প্রায় মৃত্যুর কাছাকাছি যন্ত্রণা। বুঝতে পেরেছিস তো, তোরই এখনও ট্রমার মধ্যে আছে। বড় মা, দুঃখিত আমি। মমতাজ বেগম অত্যন্ত বিচক্ষণ ও শিক্ষিত মানুষ মাপা তার কাছে খুব সহজ। কারো মুখের দিকে তাকিয়ে চট করে মনের কথা পড়ে ফেলতে পারেন তিনি। কারো দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেই মুখের উপর তোর জীবন ভাইয়ের সাথে কথা বলে আসি। তরি বিস্ফোরিত নয়নে বলল, না ফুপি, আমি কিছুতেই ভেতরে যাব না, তুমি যাও, খাবারগুলো দিয়ে আসো। উনি অনেকক্ষণ হলো না খেয়ে আছে। তোরই নির্ঝর আমার দেখা সেরা ছেলেগুলোর মধ্যে বেস্ট। আমি ওকে ছোটবেলা থেকে দেখে আসছি, অন্তত ভালো মনের ছেলেটা। তোদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কিছুদিন সময় দে, নির্ঝরকে ঠিক বুঝতে পারবি। যা তো এবার খাবারগুলো দিয়ে চলে আয়, আমি আসছি। তরির মাথায় হাত বুলিয়ে মমতাজ বেগম ব্যাগ থেকে ফোন বের করলেন। একটা নাম্বার ডায়াল করে কানে ধরে তিনি করিডোর ধরে হেঁটে গেলেন। তরি কেবিনের দরজার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ। একটা সময় মনের সাথে যুদ্ধ করে সামনের দিকে পা বাড়ালো। দরু দরু বুকে দরজা ঠেলে কেবিনের ভিতরে ঢুকলো।